ফোয়ারা চালু করে দিয়েছে আর লাইট জ্বলছে। আমি তোমাদের বললাম ভিতরে নিচে কয়েকটা লাইট জ্বলবে কালারিং, আর ফোয়ারা পড়বে, তো ভীষণ ফোয়ারার জল পড়বে, তো খুব সুন্দর লাগছে। দেখো আর হাতি রয়েছে কিন্তু মধ্যেখানে হাতি, ওটা খুব সুন্দর লাগবে। আর এই পাশে দেখো রয়েছে শয়নকক্ষ, সেগুন কাঠের কিন্তু খাট। বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কাঠের সেতু রয়েছে, এই কাঠের সেতু দিয়ে কিন্তু এই বাড়ির সঙ্গে ওই বাড়ির মানে যোগাযোগ রয়েছে, মানে এই কাঠের সেতু দিয়ে ও বাড়িতে যাওয়া যাবে, আবার ওই বাড়ি দিয়ে কাঠের সেতু দিয়ে এই বাড়িতে আসতে পারবে। এটা কিন্তু আজকেই নয়, প্রায় 200 বছর পুরাতন কিন্তু এই ঝুলন্ত ব্রিজ রয়েছে, কাঠের ব্রিজ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কনিকা খান ব্লগ। বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি কলকাতার মানে বহু পুরাতন কতগুলো ঝুলন বাড়ি তোমাদের আমি দর্শন করাবো। এখন কিন্তু ঝুলন উৎসব চলছে, আমরা সবাই জানি কিন্তু শ্রাবণী একাদশী থেকে আমাদের রাখি পূর্ণিমা পর্যন্ত কিন্তু চলে ঝুলন উৎসব। তো আমি কিন্তু আজ তৃতীয় দিনের মাথায় চলে এসেছি, মানে 5 দিনের উৎসব, আমি তৃতীয় দিনের মাথায় চলে এসেছি। তো আজকে কিন্তু আমি তোমাদের দেখাবো আমাদের কলকাতার কয়েকটা বহু প্রাচীনতম ঝুলন বাড়ি এবং ঝুলন উৎসব, মানে কীভাবে সাজানো হয়েছে প্রত্যেকটা বাড়িতে। তো আলাদা আলাদা রকম অনেকটি বাড়িতে ঝুলন উৎসব পালিত হয়। তো এখন আমি বর্তমানে দাঁড়িয়ে আছি সাহা বাড়িতে, বঙ্কুবিহারী সাহা, তার বাড়িতে আমি দাঁড়িয়ে আছি। তো সেটা কিন্তু প্রায় 100 বছর পুরাতন ঝুলন বাড়ি। তো চলো তোমাদের আগে সেটাই দেখাই, তারপর কিন্তু অন্যান্য বাড়িগুলো অনেক বাড়িগুলো ঝুলন উৎসব দেখাবো সঙ্গে। নাম এদের দিকে যাবে, এই যে ঝুলন বাড়ি। তো চলো ভিতরে দেখা, কলকাতা হেরিটেজ ঠাকুরবাড়ি অফ বঙ্কুবিহারী সাহা, সাহা বাড়ি, গেট নাম্বার 1, গ্রেড 1 দিয়ে আমরা ঢুকছি। চলো, বঙ্কুবিহারী সাহা, দরজা দেখেছো বিশাল সেগুন কাঠের, তার উপর আবার গ্রিল। বন্ধুরা, ষোড়শ শতকে শ্রীচৈতন্যদেবের গৌড়ীয় বৈষ্ণব আন্দোলনের মাধ্যমে বাংলায় ঝুলন উৎসবের বড় প্রসার ঘটে। তবে 19 শতক পর্যন্ত তা মূলত মঠ, মন্দির এবং ভক্তদের ব্যক্তিগত পূজার মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু 1800 এর দশকের শুরুতে কলকাতায় তৈরি হয় নতুন জমিদার ও বণিক শ্রেণী। এই ধনাঢ্য পরিবারগুলো দুর্গাপুজো বা রথযাত্রার পাশাপাশি ঝুলন উৎসবকেও বিশাল সামাজিক উৎসবে রূপ দেয়। বন্ধুরা, আমরা কিন্তু সবাই জানি যে ঝুলন উৎসব, এই ঝুলন উৎসবটা আমাদের কিন্তু 5 দিন ধরে হয়। কিন্তু কোথায় প্রথম এই ঝুলন উৎসব আমাদের পালিত হয়েছিল সেটাও কিন্তু আমরা সবাই জানি, তবুও আমি একটু বলছি। এই ঝুলন উৎসব কিন্তু সর্বপ্রথম আমাদের বৃন্দাবনের বর্ষাকালীন সময় কিন্তু এই ঝুলন উৎসব পালিত হয়েছিল। মানে রাধাকৃষ্ণের বর্ষাকালের যে প্রেমলীলা, সেটা কিন্তু ঝুলন উৎসব। অর্থাৎ মানে গ্রীষ্মের যখন প্রচণ্ড গরমে যখন মানুষ স্তব্ধ, তারপরে যখন প্রথম বর্ষা নামে, সেই বর্ষার জলে মানে বৃষ্টিতে আনন্দে পুলকিত হয়ে তার সখীরা এবং বন্ধুরা মিলে রাধাকৃষ্ণকে কদম গাছের এবং বকুল গাছের ডালে ফুলের মালা দিয়ে দোলনা করে দেওয়া হয়েছিল, আর সেই দোলনায় রাধাকৃষ্ণ ঝুলছিল। সেটাই কিন্তু আমাদের মানে ঝুলন যাত্রা বলে আমরা কি জানি। মানে আমাদের সনাতন এবং বৈষ্ণব ধর্মবিশ্বাসীদের কিন্তু এটাই কথা, যে সেই প্রাচীন কাল থেকে কিন্তু আমাদের বৃন্দাবনের বর্ষাকালের যে প্রেম বিহার রাধাকৃষ্ণের ফুলের মালার দোলনায় যে শুরু হয়েছিল, সেটাই কিন্তু আগে বৃন্দাবনেই হতো। এখন কিন্তু আমাদের সারা মানে কলকাতা তথা পশ্চিমবঙ্গ তথা পুরো ভারতে তো ছড়িয়ে গেছেই। তো আজকের কিন্তু আমি যেখানে চলে এসেছি সেটা কিন্তু 100 বছর থেকে 150 বছর পুরাতন সেই ঝুলন উৎসবে আমাদের প্রাচীনতম কলকাতায় কিন্তু কয়েকটা ঝুলন উৎসব হয়, প্রায় 5টা থেকে 7-8টার মতন। তো তারই কিন্তু একটা আমাদের এই সাহাবাড়ি। তো এখন তোমাদের আমি সেই ঝুলন উৎসব দেখাবো, তো সঙ্গে থাকো, খুব ভালো লাগে। শ্রী শ্রী ঈশ্বর বিনোদ বিহারী ও
শ্রী শ্রী ঈশ্বর বিনোদেশ্বর মহাদেব দেবোত্তর ট্রাস্ট। বন্ধুরা, চালতা বাগানের ধনী ব্যবসায়ী বাঁকু বিহারী সাহা ও তার পরিবারের উদ্যোগে এই ঝুলন উৎসবের সূচনা ঘটে। শ্রাবণী একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত টানা 5 দিন ধরে এই পুজো ও উৎসব উদযাপিত হয়। সাহাবাড়ির ঝুলনের প্রধান আকর্ষণ হল মাটির পুতুল ও মেকানিক্যাল মডেল দিয়ে সাজানো থিম প্রদর্শন। কৃষ্ণলীলা, রামায়ণ ও মহাভারতের কাহিনীর পাশাপাশি সমাজচিত্র ফুটিয়ে তুলতে তৎকালীন মৃৎ শিল্পীদের দিয়ে বিশেষভাবে মাটির পুতুল তৈরি করানো হতো। বন্ধুরা, এটা হচ্ছে মেইন আমাদের রাধাকৃষ্ণের মন্দির সাহাবাড়ির। তো 3টে মূল গর্ভগৃহ রয়েছে। তো প্রথম চূড়াটা দেখো বড়, সেখানে মূল গর্ভগৃহ রাধাকৃষ্ণ থাকবে তো অবশ্যই। আর ডান দিকে বাম দিকে চূড়ার মূল গর্ভগৃহে কী কী দেবতা রয়েছে, আগে গর্ভগৃহটা তোমাদের দর্শন করাই, তারপরে কিন্তু চারপাশে যে ঝুলন উৎসব উপলক্ষে যে সাজানো হয়েছে আমাদের শ্রীকৃষ্ণের যে বাল্যবেলার এবং মানে রামায়ণ মহাভারতের কতগুলো দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে, সেগুলো পরে দর্শন করাচ্ছি। তো চলো আজকে এখন আমি তোমাদের মূল গর্ভগৃহটা দর্শন করাই। লাইট এবং ঝর্ণাটা কিন্তু সন্ধ্যাবেলায় আর কি অন করবে। তো এখন সন্ধ্যা হতে বাকি আছে, তো সন্ধ্যাবেলা অন যখন হবে তখন তোমাদের আমি দেখাবো। তো চলো এখন আমি মূল গর্ভগৃহটা তোমাদের দর্শন করাই। যাচ্ছি সেটা, হ্যাঁ আস্তে আস্তে কী লেখা রয়েছে। এটা হচ্ছে মূল গর্ভগৃহ, কী লেখা রয়েছে দেখেছো? এই মূল গর্ভগৃহের দুই পাশে রয়েছে আমাদের পাথরের কিন্তু হস্তি, আর তার দুপাশে রয়েছে দুটো ফুলের গাছ। স্বাগত জানাচ্ছি দুটো হাতি আমাদের সবাইকে। এই মূল গর্ভগৃহে দেখো কতগুলো খিলান রয়েছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা কিন্তু খিলান রয়েছে, আর বেশ উঁচু। তো চলো দেবতা রয়েছে মূল গর্ভগৃহের বাম পাশে। এটা হচ্ছে মূল গর্ভগৃহ, এটা হচ্ছে মূল গর্ভগৃহ। তো মূল গর্ভগৃহের দেখো ডান পাশে একটা গর্ভগৃহ রয়েছে। তো চলো সেই গর্ভগৃহে কোন দেবতা রয়েছে দেখি। এখানে কিন্তু রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, মাথার উপরে বিশাল একটা ঘন্টা, আরে বাবা, মাথার উপরে বিশাল একটা ঘন্টা, আর ওই যে চূড়া, এরকম পেছনে রয়েছে নন্দী মহারাজ, আর সামনে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ, আর ছোটো ছোটো কতগুলো শিব ঠাকুরের ছবি রয়েছে। আর মূল গর্ভগৃহ হচ্ছে উপরে এখানে দেখো প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে। আর মূল গর্ভগৃহের ডান দিকে যে রয়েছে আরেক দেবতা, সেখানে কী দেবতা রয়েছে দেখি। মূল গর্ভগৃহে দেখো ডান দিকে রয়েছে, এটা কিন্তু ভোলে বাবারই এক রূপ। দেখতে পাচ্ছ সামনে রয়েছে ছোট একটা নন্দী মহারাজ, আর তোমার কাঠের বেদিতে কিন্তু রং করা হয়েছে, মানে সেগুন কাঠ, সেটাকে রং করা হয়েছে। তার উপরে বসে আছে কোষ্ঠী পাথরের কিন্তু এক ভোলে বাবার মূর্তি, খুব সুন্দর। দেখো আদো আদো মুখটা, বাবা কি মিষ্টি চাউনি, দেখো অপূর্ব সুন্দর ভোলে বাবার। এখানে কিন্তু মূল গর্ভগৃহের দেখো সামনে প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো হয়েছে। আর দেখতে পাচ্ছ পরিবর্গার ছাদ, দেখো পরিবর্গা আজকে নয়, 100 বছর থেকে 150 বছর পুরাতন কিন্তু এই। এটা হচ্ছে আমাদের মূল গর্ভগৃহ। মূল গর্ভগৃহের দুদিকে দেখো আমরা কিন্তু প্রবেশের পথে কিন্তু দুটো হাতি দেখালাম কালো রঙের, আর মূল গর্ভগৃহের দুপাশে কিন্তু দুটো শ্বেত পাথরের দুটো হাতি রয়েছে, শ্বেত পাথরের দুটো হাতি রয়েছে। এই দেখো বেশ বিশাল ভারী পাথরের। আর এই হচ্ছে মূল গর্ভগৃহ। গর্ভগৃহগুলো একই রকম সাজানো হয়েছে প্লাস্টিকের ফুল দিয়ে। পিছিয়ে এলো সবাই। বন্ধুরা, এই হলো আমাদের সাহাবাড়ি মূল গর্ভগৃহে যে আমাদের রাধাকৃষ্ণ রয়েছে। দেখো কোষ্ঠী পাথরের কৃষ্ণ ঠাকুর রয়েছে, আর অষ্টধাতুর রাধামা রয়েছে, আর সিংহাসনটা কিন্তু কাঠের কালার করেছে, আর খুব সুন্দর ফুল দিয়ে, গোলাপ ফুল দিয়ে, কালারিং গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। আর সামনে দেখো রয়েছে ছোট একটা গোপাল ঠাকুর পিতলের।
আর এই পাশে দেখো রয়েছে শয়নকক্ষ, সেগুন কাঠের কিন্তু খাট, প্রভুর শয়নকক্ষ। এইবার তোমাদের যে আমাদের চারপাশে যে ঝুলন উৎসব উপলক্ষে যে সাজানো হয়েছে ছোট ছোট, সদরের ডান দিকে কিন্তু রয়েছে খুব সুন্দর সাজানো আমাদের শ্রীকৃষ্ণের সমস্ত নানান ধরনের যে চরিত্র, বাল্যকাল থেকে শৈশবকাল থেকে একেবারে যৌবনকাল বার্ধক্যকাল অবধি। আর এদিকে ডান দিকেও রয়েছে, তো একে একে তোমাদের দেখাচ্ছি। আমি বাঁ দিক দিয়ে শুরু করলাম। প্রথমেই রয়েছে দেখো নৌকাবিলাস। তারপরে রয়েছে বকাসুর বধ। তারপরে রয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন, যে উৎসবটা এখন আমরা চলে এসেছি। তারপরে রয়েছে অঘামুর বধ। তারপরে রয়েছে কৃষ্ণের গরু চড়ানো। তারপরে রয়েছে কালীয় দমন। তারপরে রয়েছে ননি চুরির দৃশ্য। এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে, ননি চুরি করছে বন্ধুদের নিয়ে, সখাদের নিয়ে বাল্যখানায়। তারপরে রয়েছে পুতনা বধ। তারপরে রয়েছে যশোদা ও গোপাল, মানে মা মারছে কৃষ্ণকে, সেই দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। আর তারপরে রয়েছে বামুদেবের নন্দালয়ে গমন, মানে শ্রীকৃষ্ণ যখন কারাগারে হয়েছিল তখন বাল্য শ্রীকৃষ্ণকে নিয়ে কারাগার থেকে বার করে নন্দ রাজার বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে আমাদের বাসুদেব। তারপর হচ্ছে বাসুদেবের যমুনা পার। তারপরে রয়েছে কারাগারে কৃষ্ণের জন্ম। তারপরে রয়েছে সপ্তম গর্ভের হত্যা, মানে অষ্টম গর্ভে কিন্তু আমাদের শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু সপ্তম গর্ভের হত্যা মানে শেষ হত্যা, বাল্য যে হত্যা করেছিল কংস, সেই কংস হত্যা করছিল। আমি বাম দিকে চলে এলাম। বাম দিকে রয়েছে তোমার যুগল মিলন, রাধাকৃষ্ণ যুগল মিলন। তারপরে রয়েছে অভিমন্যু বধ, অভিমন্যুকে বধ করা হয়েছিল সেই দৃশ্য প্ল্যান করে অভিমন্যুকে বধ করেছিল। তারপরে হচ্ছে পার্থ সারথী, মানে যুদ্ধের আগে যে যুদ্ধটা শুরু হয়েছিল তার আগে যে কথোপকথন হয়েছিল। দ্রৌপদীর বস্ত্রহরণ, এই দ্রৌপদীর বস্ত্রহরণের জন্যই কিন্তু আমাদের শ্রীমৎ যে ভগবদ গীতায় যে অষ্টম যুদ্ধ হয়েছিল অষ্টম দিন ধরে, সেই এই দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য 18 দিন ধরে যুদ্ধ হয়েছিল। হচ্ছে পাশা খেলা, শকুনির পাশা খেলা। তারপরে রয়েছে বলিরাজ। তারপরে রয়েছে ঐরাবণ। হাতিকে বধ করছে। তারপরে রয়েছে জরাসন্ধ বধ, এখানে জরাসন্ধকে বধ করছে। আর এখানে হচ্ছে কৃষ্ণ কালী, মানে আমাদের শ্রীকৃষ্ণ যখন কালীর রূপ ধরেছিল, জটিলা কুটিলাকে আয়ন ঘোষকে দর্শন করেছিল, যেটা আমাদের রটন্তী কালী পুজো নামে পরিচিত, সেই কৃষ্ণ কালীর রূপটা, মানে কৃষ্ণ মা কালীর রূপ ধরে তাদেরকে ভুল বুঝিয়েছিল, মানে জটিলা কুটিলাকে। আর এখানে হচ্ছে
রাধার মানভঞ্জন, মানে রাধা রাগ করেছে তাকে মানানো হচ্ছে, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরে হচ্ছে কংসবধ, কংসবধের দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। আর তারপরে রয়েছে শ্রীকৃষ্ণের হোলি খেলা, হোলি খেলছে সখীদের সঙ্গে। তারপরে রয়েছে গোপিনীর বস্ত্রহরণ, যমুনায় যখন গোপিনীরা চান করছিল তখন কিন্তু শ্রীকৃষ্ণ তাদের বস্ত্র হরণ করে কদম গাছের উপরে উঠেছিল, সেই দৃশ্য এখানে ফুটিয়ে তোলা হয়েছে। তো এখন কিন্তু ফোয়ারা চালু করে দিয়েছে আর লাইট জ্বলছে। আমি তোমাদের বললাম ভিতরে একটা নিচে কয়েকটা লাইট জ্বলবে কালারিং, আর ফোয়ারা পড়বে, তো ভীষণ ফোয়ারার জল পড়বে, তো খুব সুন্দর লাগছে। দেখো আর হাতি রয়েছে কিন্তু মধ্যেখানে, হাতি ওটা খুব সুন্দর লাগবে। শুধু সন্ধ্যেবেলায় সাহাবাড়ির ঝুলন বাড়ি, সাহা ঝুলন বাড়ি, তো এর পাশেই মেলা বসেছে, খুব সুন্দর মেলা বসেছে। চলো সেই মেলাটা দেখাই। আগে কিন্তু আকারে খুব বড় ছিল, এখন ছোট হয়ে গেছে জায়গার অভাবে, কিন্তু মেলাটা চলছে প্রাচীনকাল থেকেই, কিন্তু মেলাই চলে আসছে প্রায় 100 বছর ধরে। বন্ধুরা, ঝুলন উৎসব উপলক্ষে চালতাবাগান ও বিনোদ সাহা লেন চত্বরে একটি বিশাল মেলা বসত, যা এখনও এই অঞ্চলের অন্যতম পুরনো ঐতিহ্যময় মেলা হিসেবে পরিচিত। চলো সেই মেলাটা তোমাদের দেখাই। क्या सब नहीं फेल देगा। আচারের দোকান, নানান ধরনের আচার। এটা বন্ধ করে বন্ধুরা, চালতাবাগানের সাহাবাড়ির ঝুলন উৎসবের পাশাপাশি উত্তর কলকাতার অন্যতম প্রায় 200 বছর পুরাতন ও জনপ্রিয় ঝুলন উৎসব হয়ে থাকে। তো চলো এখন আমি তোমাদের সেই ঐতিহাসিক অধিকারী বাড়ির ঝুলন উৎসবে নিয়ে যাচ্ছি। বন্ধুরা, এখন কিন্তু আমি চলে এসেছি সাহাবাড়ি থেকে। সাহাবাড়ি কিন্তু চালতাবাগানে রয়েছে, মানে আমাদের মানিকতলা চালতাবাগানে কিন্তু সাহাবাড়ি। তো সেই ঝুলন যাত্রাটা, মানে ঝুলন উৎসবটা দেখালাম, সেটা কিন্তু প্রায় 100 বছর পুরাতন, তো খুব সুন্দর লেগেছে আমার। আর এখন কিন্তু আমি তোমাদের নিয়ে চলে এসেছি 200 বছর প্রাচীনতম, প্রায় 200 বছর বা তারও বেশি হতে পারে, তারও বেশি, মানে এই প্রাচীনতম আমি এই ঝুলন যাত্রা, মানে ঝুলন উৎসবটা দেখাতে এসেছি। এটা হচ্ছে অধিকারী বাড়ি, অধিকারী বাড়ির ঝুলন যাত্রাটা যে আমি তোমাদের দেখাতে এসেছি। এখানে কিন্তু ঝুলন যাত্রা ছাড়াও কিন্তু এখানে দেখার মতন একটা ঐতিহাসিক একটা জিনিস দেখার আছে, দর্শন করার আছে। সেটা হচ্ছে তোমার এক বাড়ির সঙ্গে আরেক বাড়ির কাঠের সেতু দিয়ে কিন্তু যাওয়া যায়, মানে কাঠের সেতু করা আছে ছাদে, সেই কাঠের সেতু দিয়ে এই বাড়ি থেকে ওই বাড়ি যাওয়া যায় অধিকারী বাড়িতে। এটা কিন্তু আজকে নয়, এই সেতুটাও কিন্তু প্রায় 200 বছর কোনো ভাঙেনি, চলেনি, কিছু নেই, শুধু তালাটা চেপে গেছে। তো সেটা আমি তোমাদের দেখাচ্ছি, তারপরে কিন্তু তোমাদের অধিকার বাড়ির ঝুলন যাত্রার প্রভুকে দর্শন করবে। তো বন্ধুরা, এই রামকানাই অধিকার বাড়ির ঝুলন উৎসব দেখতে হলে এই 200 বছর প্রাচীনতম যে রামকানাই অধিকার বাড়ির যে ঝুলন উৎসব, সেটা দেখতে হলে তোমাদের এই বাসে করে ব্যাংক অফ ইন্ডিয়ায় নামতে হবে, মানে সামনে স্টপেজটা, ওখান থেকে নেবে, হেঁটে আসবে তোমার লেবুতলা পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার, জানি আমরা দুর্গাপুজো এদিকে হয়, এদিক দিয়ে গিয়ে তোমার বাঁদিকে যেতে হবে। তোমরা এই লেবুতলা পার্কের এই মোড়ে এসে ডান দিকে যে গলিটা চলে গেছে রামকানাই অধিকারী লেনের এই ডান দিকে রাস্তা দিয়ে গেলেই কিন্তু সামনেই পড়বে আমাদের 200 বছর প্রাচীনতম ঝুলন্ত কাঠের সেতু ব্রিজ এবং প্রাচীনতম সেই বাড়ির প্রাচীনতম ঝুলন উৎসব। চলো তোমাদের নিয়ে যাচ্ছি।
বন্ধুরা দেখতে পাচ্ছ একটা কাঠের সেতু রয়েছে। এই কাঠের সেতু দিয়ে কিন্তু এই বাড়ির সঙ্গে ওই বাড়ির মানে যোগাযোগ রয়েছে। মানে এই কাঠের সেতু দিয়ে ও ও- ও বাড়িতে যাওয়া যাবে, আবার ওই বাড়ি দিয়ে কাঠের সেতু দিয়ে এই বাড়িতে আসতে পারবে। এটা কিন্তু আজকেই নয়, প্রায় 200 বছর পুরাতন কিন্তু এই ঝুলন্ত ব্রিজ রয়েছে, কাঠের ব্রিজ, সেতু আর কি বাংলা যেটাকে বলে। এই বাড়ির বিশেষ আকর্ষণ হলো গলি বা রাস্তার উপর তৈরি একটি ঢাকা আকাশপথ বা ঝুলন্ত বারান্দা। সেকালে রাস্তার ভিড় এড়িয়ে অন্তঃপুরের মহিলারা যাতে বসতবাড়ি থেকে সোজা মন্দিরে যাতায়াত করতে পারেন, সেই জন্য ব্রিটিশ আমলে অনুমতি নিয়ে রাস্তার উপর এই ঝুলন্ত পথ তৈরি করা হয়। রাস্তার উপরে এভাবে ঝুলে থাকা সেতুর মতো কাঠামোর জন্যই বাড়িটি লোকমুখে ঝুলন বাড়ি নামে খ্যাত। এবং নিচে লেখা রয়েছে লাল কালারের ঝুলন যাত্রা। এই সেতু কিন্তু আজকের নয়, 200 বছর পুরাতন। এই সেতুর উপর দিয়ে কিন্তু এই বাড়ি থেকে ওই বাড়িতে এই বাড়ির বংশধরেরা যাতায়াত করেন। তো বন্ধুরা, এবারে চলো তোমাদের নিয়ে যাই এই বাড়ির মূল গর্ভগৃহে। তো বন্ধুরা, এই অধিকার বাড়ির ঝুলন যাত্রার মূল গর্ভগৃহের গেট হচ্ছে এটাই। তো চলো এখন ভেতরে প্রবেশ করব। ভগবান ভগবান মন্দির, ভগবান্ন মন্দির দর্শনার্থীর সময় হচ্ছে পূর্বাহ্ন 9টা হইতে দুপুর, মানে সকাল 9টা হইতে দুপুর 12টা, অপরাহ্ন 5টা হইতে রাত্রি 9টা। আর অর্চনার ও ওই অবসর উৎসব উপলক্ষে উক্ত নিয়মের ব্যতিক্রম সম্ভব। বন্ধুরা, এই অধিকারীর বাড়ির ঝুলন যাত্রার ইতিহাসটা একটু সংক্ষিপ্তে তোমাদের বলছি। প্রায় 200 বছর আগে কৃষ্ণমোহন অধিকারী এই ঠাকুরবাড়ির প্রতিষ্ঠা করেন এবং পরবর্তীতে তার পৌত্র রামকানাই অধিকারী এখানে অত্যন্ত ধুমধামের সঙ্গে ঝুলন উৎসব চালু করেন। এখানে ঝুলন যাত্রার 5 দিন রাধাকৃষ্ণ ও জগন্নাথ দেবকে প্রতিদিন আলাদা বেশে, যেমন রাখাল, যোগী, সুবল, কোটাল ও রাজবেশে সাজানো হয়ে থাকে। রামকানাই অধিকারী স্বয়ং একজন দক্ষ পাখোয়াজ বাদক ছিলেন। প্রতি বছর ঝুলন উপলক্ষে তার ঠাকুর দালানে বসত উচ্চাঙ্গ সঙ্গীতের আসর। বিষ্ণুপুর ঘরানার কিংবদন্তি সঙ্গীত সাধক ও বালক রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক যদু ভট্ট দীর্ঘদিন এই বাড়িতে থেকেছেন এবং এই আসরে গান গাইতেন, আর রামকানাই বাবু বাজাতেন পাখোয়াজ। পরবর্তীতে ভিজি যোগ অঘোরনাথ চক্রবর্তীর মতন প্রখ্যাত গুণশিল্পীরাও এই আসর উজ্জ্বল করেছেন। বন্ধুরা, এটা কিন্তু মূল গর্ভগৃহের সামনে নাট মন্দির। নাট মন্দিরের চতুর্দিকে দেখো বড় বড় আয়না লাগানো আছে এবং বহু প্রাচীনতম নানান ধরনের ছবি এবং যে স্থাপত্যশৈলের কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকে নয়, আজ থেকে প্রায় 200 বছর পুরাতন কিন্তু এই নকশাগুলো করা আছে। তো তোমাদের দেখাচ্ছি, দেখো। বন্ধুরা, এই রাধাকৃষ্ণ মন্দিরের মূল গর্ভগৃহ এবং নাট মন্দিরের সামনে একটা ছোট্ট শিব মন্দির রয়েছে, যেখানে কিন্তু বিরাজ করছেন রূপোর শিবলিঙ্গ এবং রূপোর পাদুকা, রূপোর থালা বাটি গ্লাস এবং রূপোর ত্রিশূল এবং রূপোর ডুগডুগি। সবই কিন্তু এখানে ভোলে বাবার রূপোর জিনিস রয়েছে। আর এই হলো মূল গর্ভগৃহ। এই যে মূল গর্ভগৃহের উপরে দেখো কালী ও দর্শনের ছবি, আর মানে ছবি নয়, পাথর দিয়ে কাটা করা বাল্যকৃষ্ণ রয়েছে দুধারে মনে হয়। আর সামনে রয়েছে আমাদের মূল গর্ভগৃহ শ্রী রাধা গোবিন্দ। তো চলো বন্ধুরা, এই বাড়িটি কিন্তু দোতলা। যখন কিন্তু এই নাট মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয়, তখন কিন্তু এই বাড়ির মহিলারা ওপরে যে ব্যালকনি দেখতে পাচ্ছ, সেই ব্যালকনিতে দাঁড়িয়ে এই বাড়ির মহিলা পুরুষ উভয়ই রাধা গোবিন্দের পুজো দর্শন করত।
পরেই পুজো শুরু হবে সন্ধ্যা আরতি। তো সন্ধ্যা আরতি তোমাদের দর্শন করাবো, তারপর পুজো শুরু হবে। আশা করি আজকের ভিডিওটা খুব ভালো লেগেছে। তো আমি কিন্তু তৃতীয় দিনে চলে এসেছি, এখনও কিন্তু 2 দিন এই ঝুলন যাত্রা চলবে। অবশ্যই কিন্তু চলে এসো, ভালো লাগলে খুব ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। তো ভালো লাগলে অবশ্যই পাশে থেকেও লাইক করে দিও, কমেন্টে জানিও, আর শেয়ার করে দাও, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অন্যদিন আসবো কোনো ব্লগের সাথে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দে কাটাও। টাটা।